আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ের আজকে তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে 4 নাম্বার রিকোয়ারমেন্ট শিখব। 4 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। প্রত্যেক বছরে বি পার্ট সি পার্টে একটা ইনকাম স্টেটমেন্ট থাকবেই, মাস্ট 10 নম্বরের জন্য। আর বি পার্টে থাকে রিকোয়ারমেন্ট 1 এবং 2 থেকে একটা পদ্ধতি। তাহলে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় আমরা শিখবো। ইনকাম স্টেটমেন্ট খুবই সহজ, যারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন তাহলে ইনকাম স্টেটমেন্ট আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এই যে প্রবলেম 6 থেকে আমাদের ইনকাম স্টেটমেন্ট শুরু হয়েছে। প্রবলেম 6 কি এটা আমরা একটু দেখে নিই। বলছে ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস ওয়ান প্রোডাক্ট। ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা পণ্য উৎপাদন করে। ইট কস্ট ইনক্লুডস ডাইরেক্ট মেটেরিয়াল কত 10 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার 8 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 টাকা পার ইউনিট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে কথা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড একই কথা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা অ্যান্ড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30,000 টাকা। ইন অক্টোবর 2012 ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসড 25,000 ইউনিট। কত হাজার ইউনিট উৎপাদন করছে? 25,000 ইউনিটস অ্যান্ড সোল্ড 20,000 ইউনিট। উৎপাদন করছে 25,000 ইউনিট, বিক্রি করছে 20,000 ইউনিট, তাহলে ব্যালেন্সে আরও 5,000 ইউনিট রয়ে গেছে। ইউনিটস অ্যাট টাকা 50 টাকা ইচ, তাহলে 20,000 ইউনিট যে বিক্রি করছে প্রত্যেক ইউনিট 50 টাকা করে বিক্রি করছে। আচ্ছা, রিকোয়ারমেন্ট কি কি চাইছে? 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এ প্রোডাক্ট কস্ট পার ইউনিট কিভাবে বের করতে আমরা জানি। এটার মধ্যে 3টা আইটেম যায় ভেরিয়েবল কস্টিং এর মধ্যে। এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ভেরিয়েবল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা আইটেম যাবে, এটা আমরা করব। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এ ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। কোন পদ্ধতিতে করব ইনকাম স্টেটমেন্ট? দুইভাবে করা যায়, হচ্ছে ভেরিয়েবল কস্টিং পদ্ধতিতে করা যায় এবং কি অ্যাবজর্পশন মেথডে করা যায়। তাহলে এখানে ভেরিয়েবল কস্টিং সিস্টেম ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। তাহলে আচ্ছা, আমরা এখন দুইটা রিকোয়ারমেন্ট চাইছি, দুইটা রিকোয়ারমেন্ট আনসার করলে আমরা 10 নম্বর পেয়ে যাবো। এগুলো সি পার্টে আসে। যদি শুধু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট চাই তাও আমাদেরকে কি করতে হবে? কস্ট পার ইউনিট বের করতে হবে। তাহলে আমরা এখন 1 নম্বর রিকোয়ারমেন্ট তো আমরা সবাই পারি, যারা পূর্বে ক্লাসগুলো করেছেন, আর যারা করেন নাই করে নেবেন। ক্যালকুলেশন ক্যালকুলেশন অফ প্রোডাক্ট কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। এর মধ্যে 3টা আইটেম আসবে, হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 10 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কয় টাকা? আর 6 টাকা। এই টোটালি কস্ট পার, এই 3টা যোগ করলে আসে 24 টাকা। এই 24 টাকা হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট। আপনারা চাইলে এটা গড় করেও করতে পারেন আর না হয় এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করব কোন পদ্ধতিতে? ভেরিয়েবল কস্টিং পদ্ধতিতে। আচ্ছা, আমরা একটু নেক্সট পেজে নিয়ে যাই। আচ্ছা, ঢাকা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, এ যে কোন পদ্ধতিতে করবেন এটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে আন্ডার ভেরিয়েবল কস্টিং ফর দ্য মান্থ ইন ডেট 31 অক্টোবর 2012। তাইলে এর জন্য 3টা কলাম করবেন। 1 নম্বরে অ্যাকাউন্ট টাইটেলস, 2টা হচ্ছে টাকার জন্য টাকা টাকা। এখন ইনকাম স্টেটমেন্টের কাজটা হচ্ছে কি, ইনকাম স্টেটমেন্ট আমরা সবাই জানি আয় থেকে ব্যয় বাদ দেয়। ইনকাম স্টেটমেন্টের মূল কাজ হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দেওয়া, বাদ দিয়ে নেট ইনকাম বের করা। তাহলে আমাদের এখানে আয় ছিল কি? সেলসটা হচ্ছে আমাদের আয়, কারণ সেলসের মাধ্যমে আমরা টাকা পাই। সেলস করছি আমরা কত ইউনিট? 20,000 ইউনিট। 20,000 ইউনিট সেলস করছি, প্রত্যেক ইউনিট 50 টাকা করে, তাহলে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হচ্ছে আমাদের আয়। এখন আমরা ব্যয়গুলা বাদ দেবো। লেস ব্যয় হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, উৎপাদিত পণ্যের ব্যয়। যে পণ্যগুলো বিক্রি করছে পণ্যগুলো অবশ্যই উৎপাদন করেছে, উৎপাদন করার জন্য আমার উৎপাদিত ব্যয় হয়েছে, উৎপাদিত ব্যয় বাদ দেবো। লেস আয় থেকে এখন ব্যয় বাদ দেবো। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে 3টা আইটেম আসে। একটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, তারপর অ্যাড প্রোডাকশন, লেস এন্ডিং ইনভেন্টরি, 3টা আইটেম আসে। তাহলে বিগিনিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া ছিল এখানে নীল, আর যদি প্রশ্নে কোনো ভ্যালু দেওয়া থাকে বা মান দেওয়া থাকে আমরা এখানে দেব। তাহলে বিগিনিং ইনভেন্টরি নীল, অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ভেরিয়েবল প্রোডাকশন কস্ট যাই দেন। আমরা প্রোডাকশন করছি কত ইউনিট? 25,000 ইউনিট। 25,000 ইউনিট ইনটু কস্ট পার ইউনিট, প্রত্যেক ইউনিটে কস্ট হয়েছে 24 টাকা। তাহলে 25,000 ইউনিটকে যদি 24 টাকা দ্বারা গুণ করি আমাদের আসবে 6 লক্ষ টাকা। এই আছে 6 লক্ষ টাকা, ঠিক আছে? 6 লক্ষ টাকা। তারপর আমরা লিখতে পারি ভেরিয়েবল কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেল। এখন আমরা সেল করতে পারবো 6 লক্ষ টাকা। এই লাইনটা আপনারা চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। জাস্ট মনে করেন আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে? আপনারা পরীক্ষা না লিখলেও সমস্যা নেই, তবে এটুকু লিখবেন যে বিগিনিং ইনভেন্টরি যদি থাকে লিখবেন, এটার সাথে আমরা প্রোডাকশনটা বা ম্যানুফ্যাকচারিং কস্ট যোগ করব। তাহলে অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 6 লক্ষ টাকা। এর থেকে আমরা
ইন্ডিং ইনভেন্টরি বাদ দেব, লেস ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি আমাদের 5,000 ইউনিট রয়ে গেছে। 25,000 ইউনিট উৎপাদন করেছিলাম, এর মধ্যে 20,000 ইউনিট বিক্রি করছি, 5,000 ইউনিট ইন্ডিং রয়ে গেছে, সমাপনী রয়ে গেছে। তো 5,000 ইউনিট ইন্টু এটারও কত টাকা করে উৎপাদন করেছিল, 24 টাকা পার ইউনিট। তাহলে 5,000কে 24 টাকা দ্বারা গুণ করলে আসবে 1,20,000 টাকা। এই যে 6 লক্ষ টাকা এখানে যে আমরা দিছিলাম, এই 6 লক্ষ টাকা যদি আপনারা এই লাইনটা না দেন তাহলে এখানে 6 লক্ষ টাকা নিচে কোনো দাগ দিবেন না, ঠিক আছে। আর এভাবে করলে তো আরো ভালো। তো এই 6 লক্ষ টাকা থেকে যদি আমরা 1 লক্ষ টাকা 1,20,000 টাকা বিয়োগ করে আসবে, থাকবে 4,80,000 টাকা, ঠিক আছে। 4,80,000 টাকা আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এই 10 লক্ষ টাকার আয় থেকে যদি আমরা 4,80,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয় বাদ দেই, আমাদের নেট কন্ট্রিবিউশন মার্জিন আসবে 5,20,000 টাকা। এই 10 লক্ষ টাকা থেকে যদি 10 লক্ষ 10 লক্ষ টাকা থেকে 4,80,000 বাদ দিলে থাকবে 5,20,000। এটা হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন, কারণ আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাই নেট কন্ট্রিবিউশন মার্জিন। তারপর আর কি কি কস্ট ছিল, ফিক্সড কস্ট ছিল। ফিক্সড কস্ট কি ছিল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল 2,50,000 টাকা, আমরা এখানে বসাই দিলাম 2,50,000 টাকা। তারপর আরেকটা ছিল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই যে ফিক্সড কস্ট দেখেন কি কি ছিল, এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30,000 টাকা, এগুলো ফিক্সড, এগুলো আমরা পরে বাদ দিচ্ছি। এই যে ফিক্সড কস্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,50,000 টাকা, তারপর হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 30,000 টাকা। এই যে 30,000 টাকা, এই 30,000 টাকায় দুইটা যোগ করব, দুইটা যোগ করলে আসে 2,80,000 টাকা। 2,80,000 টাকা এখানে যোগফল বসালাম। এখন আমরা এই 5,20,000 টাকা যে আমাদের নেট কন্ট্রিবিউশন মার্জিন ছিল, এখান থেকে যদি আমরা ফিক্সড কস্ট কত 2,80,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের নেট ইনকাম আসবে কত টাকা, নেট ইনকাম আসবে 2,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এভাবে ইনকাম স্টেটমেন্ট করতে খুবই ইজি। আয় থেকে ব্যয় বাদ দিবেন, প্রথমত ভেরিয়েবল কস্ট বাদ দিবেন। ভেরিয়েবল কস্টে তিনটা আইটেম যায়, বিগিনিং ইনভেন্টরি অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট লেস ইন্ডিং ইনভেন্টরি। তারপর আমরা নেট কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তারপর ফিক্সড কস্টগুলো বাদ দিবেন। ফিক্সড কস্ট সর্বোচ্চ দুইটাই থাকে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, তারপর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এগুলাই থাকে। তো এভাবে ইনকাম স্টেটমেন্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। এগুলো সবসময় সি পার্টে 10 নম্বরের জন্য আসে, এটা যদি বুঝে থাকেন তাহলে প্রবলেম 7 এটা আপনারা সমাধান করবেন। এটাও সেম কিভাবে বলছে, এই যে দেখেন রিকোয়ারমেন্ট কি চাইছে, অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড। ভেরিয়েবল কস্টিং মেথডে একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। তাহলে এখানে কিন্তু দেখেন কস্ট পার ইউনিট বের করতে বলে নাই, তারপরে কস্ট পার ইউনিট বের করতে হবে, কারণ ইনকাম স্টেটমেন্ট করতে হলে কস্ট পার ইউনিট আগে প্রয়োজন হয়। তো এটা আপনারা হোমওয়ার্ক থাকবে প্রবলেম 7, এটা আপনারা করবেন। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 সালে আসছিল। তারপর দেখি এটা কি, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন মেথড। আচ্ছা, আমরা কি ভেরিয়েবল মেথড বা ভেরিয়েবল কস্টিং সিস্টেম দেখাইছিলাম, তাহলে এই ইনকাম স্টেটমেন্টটা তো আমি দেখাইছি, যেটা আপনারা দেখাইছি ওইটা আপনারা আবার করবেন। করার পর যখন ভালোভাবে বুঝবেন তখন আপনারা প্রবলেম 7 এটা হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা করে নেবেন। পরবর্তী ক্লাসে আমরা অ্যাবজর্পশন মেথডে কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয় ওইটা শিখবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।